হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, আমার এডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন কিন্তু সময় সকাল 6টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে একটা করে কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু কেউ ভুলো না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে দিতে পারো। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে কিন্তু তার শ্বশুরবাড়ি। এখানে কোনো শিক্ষকের অভাব নেই, আর শিক্ষারও কিন্তু শেষ নেই, তাই না বলো? মেয়েদের জীবনটা বাবার বাড়িতে একরকম কাটে, আর শ্বশুর বাড়িতে এলে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এই আমি কয়েকদিন আগে বাবার বাড়িতে গেছিলাম। সেখানে কিন্তু আমি উঠতাম ওই 8টা সাড়ে 8টা নাগাদ। উঠলেই পরে মা দেখতাম ব্রেকফাস্ট বানিয়ে রাখতো, খেতাম, কোনো অসুবিধাই হতো না। আবার শ্বশুর বাড়িতে এসে কিন্তু নিজের রুটিনে ফিরে গেছি। আর এখানে তো 8টা সাড়ে 8টায় ঘুম থেকে উঠলে বলার তো আর লোকের অভাব নেই। এখানে নিজের সংসার নিজের মতো করে কিন্তু চলতে হবে। আর নিজের মতো যতই চলো না কেন, এটা বুঝতে হবে সবসময় যে এটা শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়িতে তো শিক্ষকের অভাব থাকে না, বুঝতেই পারছো। আর এখানে তুমি নিজের মতো থাকতে চাইলেও নিজের মতো থাকতে পারবে না। আর তাছাড়া সবথেকে বড় কথা এটা হচ্ছে নিজের সংসার। আর নিজের সংসারে যদি নিজে দেরি করে ঘুম থেকে উঠি তখন কিন্তু নিজের কাজকর্মগুলোই দেরি হয়ে যায়। তো তাই জন্য যত ঠান্ডা পড়ুক যাই পড়ুক না কেন, মেয়েদের কোনো ঠান্ডাই হয়তো গায়ে লাগে না। দেখো এখন কিন্তু এই যে ঘর মুছছি, এখন এই সকাল 7টার মতন বাজে, গায়ে কোনো সোয়েটার চাদর কোনো কিছু নেই। অবশ্যই ঠান্ডা এখানে ভালোই পড়েছে বৃষ্টির পর থেকে, কিন্তু এখানে ঠান্ডা মানে ঠান্ডা লাগলেও গায়ে কোনো কিছু দিয়ে না কাজকর্মটা ঠিকঠাক করা যায় না, যার জন্য গায়ে কিছু ঢাকা নিতে পারিনি আর কি। তো দেখো সকালবেলা উঠেই আজকে কিন্তু ঘর দুয়ারগুলোই সব মুছে নিচ্ছি। আর এই যে দেখো ঘর দুয়ার মুছে উপরে ছাদে চলে এসেছি। আর ভাবলাম যে ছাদে আজকে একটু ভালোই রোদ আছে, তো পাপোশগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিই। আর পাপোশগুলো সপ্তাহে একদিন করে ধুলে না খুব একটা ময়লা হয় না। আর এখন যেহেতু শীতকাল, যত ধুলো বালি যেন উড়ে এসে ঘর ভর্তি হচ্ছে। আর পাপোশে তো পা মোছা হয়, পাটা মুছতে হয়, তো ওই জন্য বেশি নোংরা পাপোশগুলোতে হয়। আর পাপোশগুলো যদি না পরিষ্কার থাকে, দেখবে বিছানার বেডশিট ফেডশিটগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায়, তাই না? তো আমি চেষ্টা করি সপ্তাহে একদিন করেই পাপোশগুলো ধুয়ে দেওয়ার। আর রোজ দিন কিন্তু একটু করে রোদ্রে দিই, উপরে এসে ভালো করে ঝেড়ে নিয়ে তারপর আবার নিচে দিয়ে দিই জায়গা মতো। আর ধুয়ে দিলে না সঙ্গে সঙ্গে তো শুকায় না, যেহেতু মোটা মোটা পাপোশ, এগুলো কিন্তু অনেকটাই সময় নেয়। আর বিশেষ করে একদিনেও শুকাতে চায় না বেশিরভাগ সময়। তো যাই হোক, পাপোশগুলো পরিষ্কার করে ধুয়ে কিন্তু রোদ্রে মেলে দিলাম। আর এগুলো মাসে একবার করে না একটু সার্ফ জলে ভিজিয়ে দিলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর যে কোনো জিনিস দেখবে ইউজ করা জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, তারপর দেখো মেয়ের কয়েকটা জামা কাপড় একটু ভিজিয়ে দিয়েছিলাম হাতে কাচার জন্য। এগুলো ইজি দিয়ে ভিজিয়েছিলাম, অ্যাকচুয়ালি এগুলো একটু উলের ছিল। আর ওর একটা নতুন জামা ছিল আর কি, সেইগুলোই কিন্তু আমি ইজি দিয়ে ভিজিয়েছিলাম, সেইগুলোই এখন কেচে নিচ্ছি। ওয়াশিং মেশিনটা কিন্তু বলতে পারো শখের মতো, শখের জিনিস। যদিও শখ না, আমার কিন্তু অনেকটাই কাজে লাগে। এই শীতের সময় প্রচুর জল ঘাঁটতে লাগে না। আগের বছর শীতের সময় কিন্তু অনেকটাই কষ্ট হয়েছিল, তো এবছরে খুব একটা কষ্ট হয়নি। কয়েকটা ভালো জামা কাপড় যেগুলো মেশিনে দিলে একেবারে নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য সেইগুলোই কিন্তু আমি হাতে কাচি আর কি। আর এই যে দু একটা যখন পরে উলের জিনিসগুলো একেবারে ইজি দিচ্ছিলাম বলে এই মেয়ের প্যান্টগুলো দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমি হাতে খুব একটা কাচি না। তো যাই হোক, এগুলো কিন্তু এখন ভালোভাবে রোদ্রে দিয়ে নেব। আর কালকে না অনেকগুলো কেচেছিলাম, তো সেগুলো শুকায়নি, সেগুলো আবার দিয়ে দিয়েছি। ওই জিন্সের প্যান্ট জ্যাকেট এইসবই ছিল, তো এইগুলো কালকে ভালোভাবে শুকায়নি। অনেকটা দেরিতে কেচেছিলাম, ওই 2:30টার দিকে কেচেছিলাম, তো শুকায়নি বলে আজকেও সেগুলো রোদ্রে দিয়ে নিলাম।
আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমার বাবার বাড়ির ওখানে হায়না বাঘের উৎপাত হয়েছে। তো এই ঘটনাটা সম্পূর্ণ সত্যি কথা। বাঘের উৎপাত হয়েছে আর আমি নিজের চোখেও দেখে এসেছি বাঘ দুটোকে, মানে খুব বড় বাঘ না, ছোট ছোট। আর ওগুলোকে হায়না বাঘ বলে, অনেকে ব্যাগরোল নাকি একটা এরকম জাতীয় বলছিল। যাই হোক, তো ওই বাঘের উৎপাতে ওখানে কিন্তু সন্ধ্যের পরে মানুষজন খুব একটা বাইরে বেরোতে পারছে না। আর এই বাগরোলগুলো কিন্তু সন্ধ্যার পরেই বেশিরভাগ সময় দেখা যাচ্ছে, সন্ধ্যার পর ছাড়া এরা কিন্তু বেরোয় না। তো যাই হোক, ওখানে মানুষজন ভীষণ ভয়ে আছে। আর অলরেডি অনেকজনের কিন্তু অনেক ক্ষতিও করে দিয়েছে। অনেকেই এখন এখানে হসপিটালে ভর্তি। আর খুবই একটা বিপজ্জনক, কবে যে এই বাঘরোলগুলোকে ধরা যাবে, কবে যে ওখানে আবার স্বাভাবিক মানুষ ছন্দে ফিরে আসবে, তো সেটা আমরা কেউই জানি না। আর ওখানে মানুষ সত্যি সন্ধ্যের পর সবাই খুব ভীত অবস্থায় থাকে। মানে আরও ওদিকটায় কী বলতো, আমার বাবার বাড়ির ওদিকে একটু বেশি বন জঙ্গল টাইপের, ওই জন্য ওখানে কোথায় কোথায় না ছড়িয়ে ছিটিয়ে গেছে বাঘের বাচ্চাগুলো, বোঝা যাচ্ছে না। আর ওই জন্য কিন্তু মানুষ সবাই ভয়ে থাকে আর কি। আর তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে আমাদের বাড়ির পাশেও বন জঙ্গল আছে। তো ওখান থেকে ওই জন্য বেশি দিন আর ওখানে থাকা হয়নি। ওই একদিন মতো দুদিন মতো থেকে আমি চলে এসেছিলাম। তো যাই হোক, বাড়ির মানুষ তো বাড়িতে ফিরতে হবে। আর মেয়েদের তো জানো, নিজস্ব কোনো শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি নিজস্ব কোনো বাড়ি থাকে না, সবই তো শ্বশুর বাড়ি না হলে বাপের বাড়ি। আর মেয়েদের নিজের বাড়ি বলে কি কিছু হয়? তো যাই হোক, শ্বশুর বাড়িতে আবার শ্বশুর বাড়িটাই মেয়েদের ধরতে গেলে নিজের বাড়ি, তো সেখানেই ফিরে আসতে হয়েছে। আর ফিরে আসার পর তো রাজ্যের কাজ জমা হয়ে থাকে। আর এই কাজগুলো যতক্ষণ না আমি করব ততক্ষণ কিন্তু এই ধরনের কাজগুলো আমার হাজব্যান্ড একদমই করে না। বাবার বাড়িতে যাওয়ার দিনকেই আমি অনেক কেচে দিয়েছিলাম। তো সেইগুলোই কিন্তু সব এই আমার মেয়ের ঘরের বিছানার উপরে বান্ডিল হয়ে পড়েছিল আর কি। তো সেইগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। আর তারপরেই কিন্তু ভাবলাম যে জলের বোতলগুলো সেইভাবে আমরা কেউ ইউজ করি না। অ্যাকচুয়ালি অ্যাকোয়াগার্ড আছে, অ্যাকোয়াগার্ড থেকে গ্লাসে করে জল নিয়ে খেয়ে নেওয়া হয়। তো বোতলগুলো শুধুই পড়ে থাকে। তো ভাবলাম আজকে এগুলো মেজে পরিষ্কার করে সব মানে শুকনো করে তুলে রেখে দেবো। আবার যখন গরমকাল আসবে তখন জলের প্রয়োজনটা বেশি হয়, তখন বোতলগুলো বার করা যাবে। তো ওই জন্য দেখো, ছাদে একটু রোদ্রে বসে বসে এইগুলোই কিন্তু মেজে পরিষ্কার করে নিচ্ছি। রোজ দিনই তো রান্নাবান্নার ভিডিও তো শেয়ার করি, তো ভাবলাম যে আজকে আর কি রান্নাবান্না শেয়ার করব, সেরকমভাবে কিছু করিনি। অ্যাকচুয়ালি আমার রান্নাবান্নাটা হয়ে গেছিলো, তারপরে কিন্তু এই কাজটা করছি, বোতল পরিষ্কারের কাজগুলো। আর রান্না করেছিলাম আজকে ওই নিরামিষ পাঁচমেশালি সবজি দিয়ে একটু চচ্চড়ি, আর মাছের ঝোল করেছিলাম ফুলকপি আলু দিয়ে। পার্সে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছের ঝোল করেছিলাম। আর সবথেকে বড় কথা, আমাদের তো একই রকম রান্নাবান্না, একঘেয়েমি খাওয়া দাওয়া, তোমরা তো সবাই জানো। আর অনেকেই তো দেখেছো কতটা তেলে কি পরিমাণে রান্নাবান্না করি। তো সেই রকমই কিন্তু রান্নাবান্না, সবসময় তো আর রান্নাবান্না শেয়ার করলে সত্যি ভালো লাগে না, একঘেয়েমি লাগে। যার জন্য আজকে আর রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সংসারের তো রান্নাবান্না ছাড়া অন্যান্য অনেক কাজ থাকে, তাই না? তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগছে আজকের ভিডিওটা। বোতলগুলো অনেক দিন ধরেই কিন্তু ইউজ করা হচ্ছে না, তো ভাবছিলাম যে বোতলগুলো একেবারেই মেজে ঘষে পরিষ্কার করে তুলে রাখবো। আর এই বাইরে পড়ে থাকলে না এর গায়ে ধুলো ময়লা ভর্তি হয়ে যাচ্ছে, আর একটা জায়গায় যেন জড়ো হয়ে বেশ একটা জায়গা জ্যাম করে আছে। তো ভাবলাম এইগুলো পরিষ্কার করে তুলে রেখে দিলে, যে টেবিলের উপর বোতলগুলো গুছিয়ে রাখতাম, ওই টেবিলটা কিন্তু এখন অনেক কাজে লাগবে। কেননা কি বলো তো, ওই টেবিলটার উপরে এখন শীতের পোশাকগুলোও আমি গুছিয়ে রাখতে পারবো। আর সবথেকে বড় কথা, আলনা দিয়ে তারপর শোকেস আলমারি, এগুলো আমাদের খুবই কম জায়গা। এখানে কিন্তু জিনিসপত্র মানে শীতের পোশাক বিশেষ করে রাখা আমাদের খুবই সমস্যা হচ্ছে। আর সেই জন্য ভাবলাম যে বোতলগুলো পরিষ্কার করে নিলে ওই টেবিলটার উপরে কিছু কিছু যদি আমি শীতের পোশাক রাখতে পারি, তাও তো অনেক। আর শীতের পোশাকগুলো কী হয় বলো তো, অনেকটা মোটা মোটা হয়, তো ওর জন্য দেখবে যে রাখতেও একটু সমস্যা হয়, আর রাখতে কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন হয়, তাই না?
সংসারে যদি তুমি মনে করো যে বসে শুয়ে দিন কাটিয়ে দেবে রান্নাবান্না কম থাকলে, তো অবশ্যই তুমি কিন্তু আরামসে বসে শুয়ে দিন কাটিয়ে দিতে পারো। কিন্তু সংসারের কাজগুলোকে খুঁজে নিয়ে বার করলে সংসারে কিন্তু কাজের কোনো শেষ থাকে না। আর সংসারের কাজ যত তুমি করবে, দেখবে তোমার সংসারটা কিন্তু পরিষ্কার পরিপাটি সুন্দর থাকবে, আর সুন্দর মানে গোছানো থাকবে আর কি। আর সংসারে যদি তুমি বসে শুয়ে কাটাতে চাও, তাহলে কিন্তু তোমার সংসারও অগোছালো হয়ে যাবে, আর নোংরা একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন হবে, যেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে বলো আর এমনি নেগেটিভিটির দিক দিয়ে বলো খুবই ক্ষতিকর হয়, তাই না? তো যাই হোক, দেখো আমার রান্নাবান্নাটা কম ছিল বলে তাড়াতাড়ি করে এই যে মানে ক্লিনিংয়ের কাজগুলো এইগুলোই টুকটাক করে নিচ্ছি। আর এদিকে দেখো বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম। ওই হারপিক আর স্কচ ব্রাইট দিয়ে যেমনভাবে আমি পরিষ্কার করি তেমনভাবেই কিন্তু সব পরিষ্কার করে নিলাম। বেসিনটাকে পরিষ্কার করার পর না আমি আর কোনো জিনিস যেন ছুঁতে পারি না, আমার এমনই লাগে। আসলে এখানে মুখ টুক ধোয়া হয়, তো ওই জন্য একটু ঘৃণা বোধ করি আর কি। তো ওই জন্য আমি কিন্তু বেসিন পরিষ্কার করার পর সোজা একেবারে স্নান করে এসেছিলাম। আর স্নান করে এসে দেখছি আমার হাজব্যান্ড বাড়িতে এসছে খেতে, মানে ওকে তো বলে দেওয়া আছে যে দুপুর টাইমটা এসে খেয়ে যেতে, যেহেতু পাড়ার স্কুলে চলে এসছে ওই জন্য ও খেতে এসেছিলো। তো স্নান টান করে তিনজন, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড একসঙ্গে বসে কিন্তু লাঞ্চটা সেরে নেব। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।